আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ঢাবি এক্সামের মধ্যে আমরা যারা ম্যাথ বা বায়োলজি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা এবং ইংলিশ দাগাতে যাই, তাদের সবার মনে একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এতদিন তো যে ইংলিশ পড়ে আসছে এখন কি সেই ইংলিশ দিয়ে হবে, বা বাংলা দাগানোর ক্ষেত্রে কনফিউশন জাগে যে আচ্ছা আমি যে বাংলা দাগাবো আমি তো সেই একাডেমিকে কবে বাংলা পড়ছিলাম, এখন আমার কি পড়া লাগবে, কোত্থেকে পড়া লাগবে, আমি তো কিছু জানিও না, প্লাস আমার কিছু মনেও নেই। এই ক্ষেত্রে এত কম টাইমে আমি কিভাবে ইংলিশ অথবা বাংলা যেটাই দাগে আমি প্রিপারেশন কিভাবে নিব, এবং অ্যাকচুয়ালি আমার ইংলিশ বা বাংলা দাগানোর ইফেক্ট কতটুকু পড়বে, সেই সবকিছু নিয়ে একটা গাইডলাইন নিয়ে আসছি তোমাদের জন্য, বাংলা এবং ইংলিশ এই দুটা বিষয়। ঠিক আছে, তো আজকে আমাদের মেইনলি গাইডলাইন টপিক হচ্ছে ইংলিশ এবং বাংলা, তা হচ্ছে ঢাবি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখন দেখো তোমার কিন্তু যখন তুমি ঢাবিতে এক্সাম দিতেছো তোমার পার সাবজেক্ট 25 মার্ক। পার সাবজেক্ট 25 মার্কের মধ্যে 15 মার্ক হচ্ছে এমসিকিউ, 10 মার্ক হচ্ছে রিটেন। ওকে, 10 মার্ক হচ্ছে রিটেন এবং 15 মার্ক হচ্ছে এমসিকিউ। 15 + 10 এইভাবে হচ্ছে তোমার ভাগ করা থাকে। এখন তুমি চিন্তা করো তুমি আউটপুট বেটার থেকে আনতে পারো। তুমি যদি ম্যাথ দাগাও, তোমার ম্যাথ যেটা তোমাকে অপরচুনিটি দিবে সেটা হচ্ছে অনেক মানে কাটমার্কের একটা তুমি বড় এরিয়া পাবা, লোয়ার র্যাঙ্কে তুমি সাবজেক্ট পাবা যেটা ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে একটু কষ্টকর। এখানে দেখা যাবে তোমার 3500 মধ্যে র্যাঙ্কের মধ্যে কভার হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, 3500 নিচে আসলে সাবজেক্ট পাওয়া বাংলা ইংলিশে খুবই টাফ, অনেকের পাওয়াই যায় না। কিন্তু যদি তুমি ম্যাথ দাগো, সেক্ষেত্রে তুমি 5K+ র্যাঙ্কেও সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, 5K+ র্যাঙ্কেও সাবজেক্ট পেয়ে যাবা। আর ম্যাথের জায়গায় ইংলিশ ও বাংলা দাগালে সেই সিচুয়েশনটা কমে যায়। বায়োলজি ক্ষেত্রেও সেম, বায়োলজি ক্ষেত্রে মোটামুটি দেখা যায় যে 3500 থেকে 4000-এর মধ্যে মোটামুটি সিট ফিল আপ হয়ে যায়। আর ওই যে কি বলে ওই সময় দেখা যায় ফার্মেসি, জেনেটিক্স বা এরকম ফিশারিজ টাইপের সাবজেক্ট গুলো পাওয়া যায় না। তো যাই হোক, এই হচ্ছে বাংলা ইংলিশ যদি তোমরা দাগাতে চাও, একদম প্রিলিমিনারি কথাবার্তা। এখন তারপর তুমি ডিসাইড করলে যে না ভাইয়া ঠিক আছে আমি ইংলিশ দাগাবো বা বাংলা দাগাবো। এই ক্ষেত্রে তুমি যদি এইটা নিয়ে কনফিউজ থাকো যে ভাই আমি এখন ম্যাথের পরিবর্তে যে দাগাবো, আমি ইংলিশটা দাগালে বেটার হয় না বাংলা দাগালে বেটার হয়, সেক্ষেত্রে আমি বলবো ইংলিশটা দাগালে বেটার হয়। কারণ বাংলা টু বি অনেস্ট ভেজাল একটা জিনিস। বাংলার মধ্যে বলতে গেলে তোমার অনেক কিছু নতুন করে আবার পড়তে হবে। একাডেমিকের জিনিসগুলোই মানে নতুন করে পড়তে হবে বলতে একাডেমিকের পুরোনো জিনিসগুলোই আবার নতুন করে চর্চা করতে হবে। যে জিনিসগুলো তুমি অলরেডি অনেক দিন হয়েছে, অনেক মাস হয়েছে পড়ো নাই, সেগুলো আবার তোমাকে মানে রিপ্লেনিশ করতে হবে। সো তার চেয়ে কিন্তু ইংলিশটা রিকভার করা সহজ, কারণ এইখানে মোটামুটি তুমি যারা যারা মেডিকেল স্টুডেন্ট আছো তাই তো মোটামুটি বলতে গেলে আমি মনে করি 80% কভার। 80% কভার, বাকি 20% হচ্ছে তোমার ওই রিটেন এবং ঢাবি স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম দিয়ে তোমার ওটাকে একটু ঢাবি স্ট্যান্ডার্ড করতে হবে, এছাড়া তোমার বলতে গেলে কিছু করারই নেই। আর ইংলিশ প্রিপারেশন হচ্ছে কি অ্যাডমিশনের ইংলিশ এমসিকিউ এর ক্ষেত্রে মোরাললেস সব জায়গায় সেম, জাস্ট প্যাটার্নটা আলাদা। তো এক জায়গার মেড ইংলিশের বা এক জায়গার ইংলিশ প্রিপারেশন, যারা মেড ইংলিশ নিছো তারা এক জায়গায় প্রিপারেশন এমন ভাবে নিছো যে ওইটাকে দিয়ে তুমি কন্টেম্পোরারিলি আরো অনেকগুলা জায়গায় ইংলিশ ভালোভাবে দাগাতে পারবা। ঠিক আছে, বেশ কিছু ক্ষেত্রে ওই প্রিপারেশন তোমাকে কমপ্লিমেন্ট করবে, সেটা আমি সামনে দেখাবো। আর কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাচ্ছে না। যদি এমন হয় যে তুমি ঢাকা ইউনিভার্সিটির ABC 3 ইউনিটে অ্যাপ্লাই করছো এবং 3 ইউনিটে তোমাকে বাংলা দাগাতে হচ্ছে, সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস তুমি প্রিপারেশন নিতে পারো যে হ্যাঁ যদি আমি 3টে ইউনিটে বাংলা দেখাচ্ছি আমি একবার বাংলা প্রিপারেশনটা নিয়ে নিই, 3 ইউনিটের প্রিপারেশন একসাথে হয়ে যাক। ঠিক আছে, সেই ক্ষেত্রে বাংলাটা প্রেফারেবল, বাট এছাড়া বাকি সব ক্ষেত্রে আমি বলবো ইংলিশের ফোকাস দিও, ইংলিশটা দেখাও, ম্যাথ বা বায়োলজি যেটার জায়গাতেই দেখো। ওকে, সো এইটা গেল হচ্ছে একদম প্রিলিমিনারি কথাবার্তা। এইবার একটু ডিপে যাই যে ঠিক আছে আমি ইংলিশ দাগাবো বাংলা দাগাবো, আমাকে পড়তে হবে কি, কি কি পড়বো, কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো। ঠিক আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল আসি ইংলিশ নিয়ে। ঠিক আছে, ইংলিশ নিয়ে যেটা আমি একটু আগে তোমাদের বললাম সেটা হচ্ছে যে ইংলিশের মধ্যে কোথায় গেল, ওকে, ইংলিশের মধ্যে তোমার যে 25 মার্ক, সেই 25 মার্কের মধ্যে তোমার 15 মার্ক হচ্ছে এমসিকিউ, 10 মার্ক হচ্ছে রিটেন। ঠিক আছে, এখন এই 10 মার্কের মধ্যে তোমাকে যা যা দিবে, এই 10 মার্কের মধ্যে কিন্তু তোমার জন্য মোটামুটি 7 to 8 তোলা খুবই ইজি, কারণ তোমাকে এখানে কোশ্চেন অ্যান্সার, ফিগার অফ স্পিচ বা রাইটিং প্যারাগ্রাফ যেটা দেখ, তুমি যদি প্রপারলি লেখো তোমাকে এদিকে ফুল মার্ক তারা দিবে। ইভেন প্যারাগ্রাফে ক্ষেত্রে ফুল মার্ক না দিলে 4/5 তোলা পসিবল, যদি তুমি সেই রকম ভাবে গুছায় একটা মানে অ্যাডমিশন ক্যান্ডিডেটের যে ইংলিশ স্ট্যান্ডার্ড থাকে সে অনুযায়ী লিখতে পারো। ঠিক আছে, আর এমসিকিউ যা ইজি করে, এমসিকিউ থেকে মনে করো তোমার যদি 3টা থেকে 4টা, 4টা এমসিকিউ কোনোদিন হার্ড করবে না, 2 থেকে 3টা হার্ড করবে, ধরলাম 3টা হার্ড করছে, ওই দিনও তুমি পারোনি, প্লাস তোমার একটা ধরো আরো এক্সট্রা বাড়ায় ধরলাম, স্টিল তুমি 11 to 12 তুলতে পারতেছো। যদি তুমি এখানে 12 আর এখানে 8 মানে মোটামুটি অ্যারাউন্ড 18 to 20 তুলতে পারো, তোমার র্যাঙ্ক অনেক আগে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন দেখবো যে কোশ্চেন গুলা কোথা থেকে আসে। সো এমসিকিউ এর যে 15 মার্ক বললাম,
এমসিকিউ 15 মার্কের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আছে যে টপিকটা, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, আর হচ্ছে তোমার কি বলা যায় চেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে, নিচে একটা ভোকাবুলারি পার্ট। এখানে আমি যদি একটু কথা বলি, তোমার চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এই জায়গা থেকে কোশ্চেন কিভাবে আসে। পার্টস অফ স্পিচ থেকে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে ওই সেন্টেন্সের মধ্যে একটা স্পেসিফিক ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়ে বলবে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এক একটা ওয়ার্ড কিন্তু তার পজিশন হচ্ছে পার্টস অফ স্পিচ পাল্টায় ফেলে, বাট যদিও কনজাংশন, কিন্তু সে কিন্তু অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে যদি সে দুইটা ক্লজকে কানেক্ট করে, করার বদলে অন্য একটা জায়গায় জাস্ট একটা ওয়ার্ডের সাথে একটা সেন্টেন্সকে কানেক্ট করে, হইতেই পারে। যেমন নান বাট আল্লাহ ক্যান হেল্প হিম, সেই ক্ষেত্রে এই বাটটা কিন্তু তোমার অ্যাডভার্ব হিসেবে বসতেছে। তারপর হচ্ছে নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভে কাজ করতে পারে। তো এরকম ভাবে তোমার বিভিন্ন জায়গায় বা একই ওয়ার্ড নাউন হিসেবে ইউজ হতে পারে, ভার্ব হিসেবে ইউজ হতে পারে, ওগুলা থেকে আইডেন্টিফিকেশন করতে দেয়। আরেকটা যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা নাউন ফর্ম কি, এটা ভার্ব ফর্ম কি, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটা অ্যাডভার্ব ফর্ম কি, ওটা জানতে চাইতে পারে। পার্টস অফ স্পিচ থেকে এই দুই টাইপের কোশ্চেন বেশি আসে। আর যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে নাম্বার জেন্ডার থেকে রেয়ারলি আসে, নাম্বার জেন্ডার খুব সেভাবে আসে না। আর নর্মালি তোমার হচ্ছে নাউন প্রোনাউন ক্লাসিফিকেশন বা বেসিক যেগুলো কথাবার্তা আমরা পড়ে আসি, নর্মালি পার্ট অফ স্পিচ পড়তে গেলে যে কোনো বইতে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো থেকে আসে। রাইট ফর্ম অফ ভার্ব ক্ষেত্রে তোমাকে হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে ওই সেন্টেন্সের মধ্যে চারটা একটা ভার্বকে ভুল করে দিবে বা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে, চারটা হচ্ছে তোমাকে অপশন দিয়ে ওখানে কারেক্ট ভার্ব বের করতে দিবে। চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রেও হচ্ছে সেম। ওকে, এবং এই যে এই তিনটা আমি বললাম না, এই তিনটা মিলায় সাথে টেন্সও আছে, এরা মিলায় করে কি একটা স্পেসিফিক কোশ্চেন করে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই চারটা মিলায় হচ্ছে এই চারটার সংমিশ্রণে এক টাইপের কোশ্চেন করে, সেটাকে বলে সেন্টেন্স কারেকশন। অনেক সময় দেখো না কোশ্চেন আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট বা হুইচ ওয়ান ইজ ইন পারফেক্ট ফর্ম, সেই ক্ষেত্রে তোমাকে যে চারটা ফর্মেট বা চারটা সেন্টেন্স দিয়ে তার মধ্যে তিনটা ভুল একটা সঠিক বা নট কারেক্ট বা নট ইন কারেক্ট বা হুইচ ইজ নট ইন কারেক্ট, সেক্ষেত্রে দিলে কোনটা ভুল নয় সঠিকটা বের করতে হয়। ঠিক আছে, তিনটা ভুল দেয় একটা সঠিক দেয় বা তিনটা সঠিক দেয় একটা ভুল দেয়। তো এরকম ক্ষেত্রে তোমার হচ্ছে কি এই যে তুমি ভয়েসে বা ন্যারেশন বা চেঞ্জিং সেন্টেন্সে বা এই যে উপরে যে স্টার দেওয়া টপিক গুলা, এইগুলাতে তুমি যে ফরম্যাট গুলো শিখতেছো না, সেগুলা থেকে তোমাকে টেস্ট করবে। চারটা অপশনে চার রকম ফরম্যাট দিয়ে দিবে, তিনটা ফরম্যাট থাকবে ভুল, একটা থাকবে সঠিক, বা তিনটা থাকবে সঠিক, একটা থাকবে ভুল। তোমাকে ওই ইউনিটটা বের করতে হবে এবং ওইটাকে সেন্টেন্স কারেকশন বলা হয়। ঢাবিতে সেন্টেন্স কারেকশন জিনিসটা খুব কমন। ওকে, তো এই যে এই গ্রামার পার্টটা দেখালাম, এই টোটাল গ্রামার পার্ট থেকে তোমার মোটামুটি 15টার মধ্যে 8টার মতো এমসিকিউ এদিক থেকে এসে পড়বে ইনশাল্লাহ। 8টার মতো এমসিকিউ এদিক থেকে এসে পড়বে ইনশাল্লাহ। 8টা তো আমি কম বললাম, মিনিমাম 8টা, আরো বেশিও আসতে পারে। ঠিক আছে, 8টা তো আমি কম বললাম, এখান থেকে 10টার মতো এমসিকিউ আসতে পারে। ভাইয়া বাকি 5টা এমসিকিউ কোথেকে আসবে? বাকি 5টা এমসিকিউ মধ্যে 2-3টা আসবে এখান থেকে, আর বাকি 2-3টা আসবে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং বা আরো অন্যান্য যে মানে একটু টাফ কোশ্চেন করে না, একটু অন্যান্য টাফ এমসিকিউ টপিক থেকে হয়তো এগুলা থেকে দিবে, একটু টাফ করে দিবে। ঠিক আছে, বাট এখানে কিন্তু মিনিমাম হতে পারে 8, এখানে কিন্তু মিনিমাম হতে পারে 10 কমন। ঠিক আছে, এই হচ্ছে মানে ঢাবির মোটা থেকে ইংলিশের টপিক গুলো, এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। আর যদি আমি রিটেনের ক্ষেত্রে আসি, রিটেনের ক্ষেত্রে জিনিসপত্র আরো সিলেক্টিভ। রিটেনের 10 মার্কসের জিনিসপত্র আরো সিলেক্টিভ। রাইটিং প্যারাগ্রাফ মাস্ট একটা থাকবে, তোমাকে রাইটিং প্যারাগ্রাফ দিবে, বলবো না টপিক সেন্টেন্স লিখতে, ডিটেলস লিখতে, কনক্লুশন লিখতে, একটা টপিক দিয়ে দিবে। এবং এই ক্ষেত্রে টপিকটা হয় কি তোমার মানে আনসিন টাইপের হয়। টপিকটা হয় দিবে তোমার রিসেন্ট থেকে, রিসেন্ট কোন একটা ইস্যু থেকে, অথবা টপিকটা দিবে হচ্ছে তোমার ইংলিশ ফর টুডে বা ইএফটি থেকে। ঠিক আছে, এইগুলো একটা ব্যাপার। এইখান থেকে মোটামুটি তোমার 5 মার্ক ধরে রাখো, এখান থেকে মোটামুটি 5 মার্ক আসতেছে, এটা শিওর থাকো, এখান থেকে 5 মার্ক আসতেছে। বাকি 5 মার্ক, বাকি 5 মার্ক হচ্ছে এই তিনটার যে কোনো দুইটা থেকে আসবে, এই তিনটা যে কোনো দুইটা থেকে। হয় তোমাকে ওয়ার্ড দিয়ে বলবে মেক সেন্টেন্স করতে, 2.5 মার্ক, অথবা তোমাকে একটা প্যাসেজ দিবে, সে প্যাসেজটা বা একটা পোয়েম দিবে, এই প্যাসেজ অথবা পোয়েম, প্যাসেজ অথবা পোয়েম, এটাও আসবে তোমার হচ্ছে ইয়া থেকে। হয় প্যাসেজ দিলে আনসিন আসবে, আর পোয়েম দিলে ইংলিশ ফর টুডে থেকে দিবে। তো এইখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে দিবে, এটা এটা হবে 2.5 মার্ক যদি দেয়। আর আরেকটা হচ্ছে ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস, ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস, এইখান থেকেও 2.5 মার্কের কোশ্চেন আসতে পারে। এই জিনিসটা তোমাদের কাছে একদমই নতুন, এটা হচ্ছে শব্দের ক্ষেত্রে আমি কিছু শব্দের অলঙ্করণ ইউজ করি না, বা সাহিত্যের কিছু বই যখন পড়তেছে তখন দেখি না যে সাহিত্য অনুযায়ী কিছু মানে ওয়ার্ডের এক্সট্রাঅর্ডিনারি ইউজেজ আছে, সেগুলোকে ইংলিশে ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস বলা হয়। এটার উপর আমার ব্যাটেলস অফ ডাইনামিক্স একটা ক্লাস আছে, ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস লিখে যদি সার্চ দাও ইনশাআল্লাহ আমার সেই ক্লাসটা পাবা। 1 ঘন্টার মধ্যে আমি যে যা যা পড়া দিছি ওই একটা দিয়ে তোমার এই ক্লাসে মানে এই টপিকটা ফুল কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো এখান থেকে আসবে আরো আরেক। এখন
এখান থেকে হয়তো তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিতে পারে, বা প্যাসেজের সাথে ওই প্যাসেজের মধ্যে কোন ফিগার অফ স্পিচ বা কোন লিটারারি টার্মটা উঠে আসছে সেটা তোমাকে জানতে চাইতে পারে। তো মোটামুটি রিটেন তুমি যদি এই কয়েকটা সিলেক্টিভ প্রিপারেশন তোমার রিটেন কিন্তু হয়ে যেতেছে। এই চারটার বাইরে কোশ্চেনই আসে না। ঢাবি 18-19 থেকে এই পর্যন্ত যত কোশ্চেন আসে তুমি নিজে অ্যানালাইসিস করে দেখো, এইগুলো বাইরে কোশ্চেনই আসেনি। ঠিক আছে, ইভেন এমসিকিউ তুমি যদি মানে ঢাবির বি ইউনিট সি ইউনিটও দেখো বা চট্টগ্রাম রাজশাহীর কোশ্চেনও দেখো, তুমি দেখো মোটামুটি এই যে এই পাঁচটা যে আমি লাগাই দিছি এই পাঁচটা সবখানে ফলো হইতেছে। তো এই পাঁচটা টপিক খুবই 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 ভালোভাবে পড়তে হবে। ওকে, খুবই ভালোভাবে পড়তে হবে। আর সিনোনিম অ্যান্টোনিমের উপর হচ্ছে তো আমার ক্লাস করা আছে ভোকাবুলারি ব্যাটার, এখান থেকে হচ্ছে তুমি ঢাবির ইয়েটা দেখে নিতে পারো বিগত বছর, আর স্পেলিং এর উপর মাস্টার ক্লাস আছে, সেটা তুমি ইউটিউবে পেয়ে যাবে। এইবার একটু বাংলা নিয়ে কথা বলি, একটু ইউনিক একটা জিনিস যে ভাইয়া বাংলা এখন কিভাবে পড়বো? বাংলার প্রিপারেশনটা এতদিন পর নিতেছে এত শর্ট টাইমে কেমনি কি করবো? এমসিকিউ এর ক্ষেত্রে এদিকে 15 মার্ক, রিটার্নের ক্ষেত্রে 10 মার্ক। আগে রিটার্ন আছে, এখানে ভাব সম্প্রসারণ মাস্ট একটা থাকতেছে, মাস্ট থাকবে, এটা 5 মার্কের, এটা মাস্ট থাকবে। এবং বাকি যে 5 মার্ক, ওই 5 মার্ক আসবে এই দিনটা থেকে, এই দিনটা থেকে যে কোনো দুইটা দিবে। হয় তোমাকে উপসর্গ যোগে শব্দ গঠন করতে দিবে, একটা উপসর্গ দিয়ে বলবে যে হয়তো পরি বা প্র বা অপ, ঠিক আছে, বা অভি, এরকম একটা হচ্ছে তোমাকে ইয়া দিয়ে দিবে। ঠিক আছে, এরকম হচ্ছে তোমাকে উপসর্গ দিয়ে দিবে, সেই উপসর্গ দিয়ে হচ্ছে তোমাকে শব্দ গঠন করতে হবে। ঠিক আছে, উপসর্গকে তোমার বিভিন্ন ওয়ার্ডের আগে লাগে শব্দ গঠন করে দেখাইতে হবে। ঠিক আছে, এটার উপর থাকবে আরেক মার্ক। অথবা তোমাকে একটা জিনিস যেটা দিতে পারে সেটা হচ্ছে তোমাকে বাক্য রচনা করতে দিতে পারে, বাক্য রচনা করতে দিতে পারে, অথবা তোমাকে পারিভাষিক শব্দ দিয়ে এটার অর্থ জিজ্ঞেস করতে পারে। পারিভাষিক শব্দটা দুই ভাবে আসে, এখন পারিভাষিক শব্দের অর্থ জানতে চাইতে পারে, আরেকটা হচ্ছে পারিভাষিক শব্দ দিয়ে তোমাকে বলতে পারে বাক্য রচনা করো, মানে এগুলো মিক্স করে দিতে পারে। ঠিক আছে, কিন্তু এই চারটার বাইরে আর কোনো ফরম্যাট তুমি পাবা না। বিগত বছরগুলো খেয়াল করে দেখো, এই চারটা থেকে ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তো তুমি যদি মোটামুটি ভাব সম্প্রসারণ রোজ একটা করে প্র্যাকটিস করো এবং এই জিনিসগুলোকে একটু ভালো করে পড়ো, মানে এমসিকিউ এবং রিটেন যদি তোমরা একসাথে উপসর্গটা পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার এটা কভার হয়ে যেতেছে। পারিভাষিক শব্দ ভালো করে পড়বা এবং বাক্য রচনা নর্মাল যেরকম বাক্য যেন নর্মাল বাক্য আসলে তো এমনিই পারবা। পারিভাষিক শব্দটা পড়ে যাবা তাহলেই হয়ে যাবে। তাহলে তোমার এখান থেকে পড়া মাত্র 3টা, পারিভাষিক শব্দ, ভাব সম্প্রসারণ, উপসর্গ, বাস শেষ, আর কিছু নেই। এইবার আসলে এমসিকিউ। এমসিকিউতে এইখানে তুমি যে এমসিকিউটা পাবা সেটাকে তুমি কয়েকটা ভাগে ভাগ, সেটাকে আমি একটু দেখাই কিভাবে ভাগে ভাগ করতে পারো। যে তোমার যে 15টা এমসিকিউ আছে না, এই 15টা এমসিকিউ এর মধ্যে তুমি মোটামুটি 5 থেকে 6টা ধরে রাখো শিওর এটা আসবে বাংলা ফার্স্ট থেকে। বাংলা ফার্স্ট থেকে, বাংলা ফার্স্ট বলতে কিন্তু পুরো বাংলা ফার্স্টের সাহিত্য সহপাঠ সব মিলায় না, অনলি গদ্য প্লাস পদ্য, অনলি গদ্য প্লাস পদ্য। আর বাকি 9 থেকে 10 মার্ক আসবে হচ্ছে তোমার ব্যাকরণ থেকে, ব্যাকরণ থেকে বাকি 9 থেকে 10 মার্ক আসবে তোমার ব্যাকরণ থেকে। ঠিক আছে, এখন যদি আমি একটু বলি, এই যে তোমার গদ্য এবং পদ্য থেকে যে আসতেছে, গদ্য এবং পদ্য থেকে যে কোশ্চেন আসতেছে, এই কোশ্চেনটা একদম এইচএসসি গ্রেডের ইজি কোশ্চেন যেগুলো আছে না সেগুলোর মতো আসবে। একদম বইয়ের লাইন গুলা থেকে, শব্দার্থ থেকে, লেখক পরিচিতি থেকে ইজি কোশ্চেন দিয়ে দিবে। সর্বোচ্চ একটা হার্ড করতে পারে, তাও রেয়ারলি। ঠিক আছে, সহপাঠ লাগবে না, সহপাঠ থেকে মাত্র একটাই মনে এমসিকিউ আসছিল 22-23-এ, আর একটা এমসিকিউ আসছিল 21-22-এ খুব সম্ভবত, তাও আমি শিওর না আসছিল কিনা, কিন্তু 22-23-এ একটা আসছিল। তো গত যেদিন যে বছর থেকে রিটেন শুরু হয়েছে সেই বছর থেকে এই পর্যন্ত মাত্র একটা থেকে 2টা এমসিকিউ ধরলাম, ওইটা আসছে 2টা এমসিকিউ আসছে মাত্র সহপাঠ থেকে। এছাড়া সহপাঠ থেকে কোন এমসিকিউ আসছে? তুমি গদ্য পদ্য গুলার জাস্ট ভিতরের লেখাটা, হয় তোমার গল্প বা কবিতা, ওই গল্প বা কবিতা ওইটা একটু ভালোভাবে রিডিং দিয়ে যাবা, গল্প কবিতাটা ভালোভাবে রিডিং দিয়ে যাবা, শব্দার্থ গুলা পড়ে যাবা, শব্দার্থ থেকে প্রতি বছর কোশ্চেন আছে, শব্দার্থটা ভালো করে পড়ে যাবা, এবং লেখক পরিচিতিটা বেসিক একটা রিডিং দিবা। লেখক পরিচিতি থেকে তুমি কিন্তু পড়লে বুঝবা ইজি কোশ্চেন কি কি আসতে পারে, খুব বেশি ডিপে পড়ার দরকার নেই। কিন্তু থাকে না বিখ্যাত সাহিত্যকর্ম, বিখ্যাত হচ্ছে তোমার লেখনী বা হচ্ছে গল্প বা কবিতা যেটার নাম অ্যাকচুয়ালি আসার মতো, ওইরকম কয়েকটা জিনিস দেখলো ভালো করে, আর লেখক পরিচিতি বেসিক রিডিং দিলা, এই জায়গা থেকে তোমার মোটামুটি 5 থেকে 6 মার্ক একদম চাকা মার্ক, এটা ফিক্সড। তুমি এই কয়েকটা জিনিস ভালো করে বললে এই কয় মার্ক তোমার ফিক্সড। বাকিটা 9 থেকে 10 মার্ক ব্যাকরণ, এইটাই হচ্ছে তোমার এখন কনসার্ন। এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে এখানে কিন্তু আমি তোমাকে মোটামুটি 6 মার্কের ইস্যুরিটি দিয়ে দিয়েছি। 6 মার্ক কোথেকে আমি বলে দিয়েছি, বাকি যে 9 মার্ক আছে বা 10 মার্ক আছে সেটা কোথেকে আসে? সর্বপ্রথম হচ্ছে এখানে টপিক গুলো আমি একটু দেখাই। টপিক গুলোর মধ্যে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শব্দ ভান্ডার, উচ্চারণ বানান, নত্যবিধান, সত্যবিধান, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। এই চারটা হচ্ছে একদম মানে 3 স্টার লেভেলের টপিক। তোমাকে আমি 9-10টা কোশ্চেন বলছিলাম, 9-10টা কোশ্চেনের মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন, মিনিমাম 6টা কোশ্চেন এরা দখল করে রাখবে, 6টা কোশ্চেন এরা দখল করে রাখবে, 7টা আসতে পারবে এখান থেকে। ঠিক আছে, বাকি
3-4টা আসবে এগুলা থেকে, বাকি 3-4টা আসবে এগুলা থেকে। এটা একটু রেয়ার টপিক, এটা আসলেও আসতে পারে, না আসলে নাও আসতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মানে বড় ধর আসলে একটা আসবে, এর বেশি আসবে না, ঠিক আছে? এগুলো এমন টাইপের টপিক। বাক্য তত্ত্বটা মডারেট লেভেলের ইম্পর্টেন্ট, বাকিগুলো সব লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? শব্দ ভান্ডার, উচ্চারণ, বানান, নত্যবিধান, সত্যবিধান, এই দুটো অবশ্য বানানের মধ্যেই পড়ে। অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বাক্য তত্ত্ব, অনুবাদ, উপসর্গ, সমাস, আর হচ্ছে সমার্থক বিপরীতার্থ। এখানে দেখো সমাস কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তুমি যদি আগেই কঠিন ভাবো যে না ভাই আমি সমাস তো পারি না, কারো বিভক্তি পারি না, এগুলোতে কোশ্চেন আসে না ভাই, এগুলোতে কোশ্চেনই আসে না। সমাসে যা কোশ্চেন আসে বড় একটা আসবে, অথবা কোশ্চেন কঠিন করে 2টা আসবে, কিন্তু সমাজ থেকে কোশ্চেন খুব একটা বেশি দেয় না। আর তুমি এইচএসসি গ্রেডে তুমি তোমার একাডেমিকের জন্য যা যা পড়ছো ব্যাকরণে, প্রত্যেকটা কিন্তু এই জায়গার টপিক। খালি তোমার আনকমন হচ্ছে সমার্থক বিপরীতার্থক আর শব্দ ভান্ডার। ওকে, সমার্থক বিপরীতার্থক আর শব্দ ভান্ডার, খালি এই দুটো তোমার জন্য হচ্ছে আনকমন। সমার্থক বিপরীতার্থক এটা তুমি বেসিক রিডিং দিয়ে গেলে যেতে পারো, কিন্তু হচ্ছে তোমার সেভাবে এটার মধ্যে খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। শব্দ ভান্ডারটা একটু ভালো করে পড়ে যাও, ঠিক আছে? শব্দ ভান্ডারটা একটু ভালো করে পড়ে যায়, মোটামুটি এখান থেকে তুমি ভালো মতো একটা এমসিকিউ কমন পেয়ে যাবে। এবং এই জায়গা থেকে তুমি যদি ভালো করে পড়ে যাও, এখানে 6 তো ফিক্স, এখানে 7 তুমি ভালো করে পেলে 7 তুলতে পারবা, মোটামুটি তোমার 13 এদিকে ফিক্সড। বাকি হচ্ছে তোমার আরো 1-2-3টা এমসিকিউ যা থাকে না থাকে সেটা এখান থেকে তুললা, 12-13 যে ফিক্স। এরপর তুমি বাকি 2-3 এমসিকিউ পারলে পারলা, না পারলে যদি স্কিপও করো কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখান থেকেও কিন্তু তুমি ইজিলি 7-8 তুলে ফেলতে পারবা, মোটামুটি তোমার 20 দিক থেকে ফিক্সড। এখন কথা হচ্ছে ভাইয়া সবই তো বললেন, সবই তো বুঝলাম, বই কোনটা পড়বো, বই কোনটা পড়বো, বুকস কি হবে? তো বুকস এর ক্ষেত্রে আমি যদি বলি, ইংলিশের ক্ষেত্রে তোমার বুকস যেটা লাগবে, ইংলিশের ক্ষেত্রে তুমি মেডিকেল প্রিপারেশন যে বইটা থেকে নিছো, মেডিকেল প্রিপারেশন যে বইটা থেকে নিছো, সেটা MP3 হোক, মাস্টার্স হোক, অ্যাপেক্স হোক, যে বইটা হোক, ওই বইটা হচ্ছে ফলো করলেই হবে। ওই বইটা যা যা প্র্যাকটিস করছো ওই বইয়ের মধ্যে জাস্ট যে টপিক গুলা বলছি সেই টপিক গুলা প্র্যাকটিস করলেই হবে। এক্সট্রা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার ডিইউ এ ইউনিট কোশ্চেন ব্যাংক, ডিইউ এ ইউনিট কোশ্চেন ব্যাংক। এই জিনিসটা তোমার বাংলার জন্য লাগবে, এই জিনিসটা তোমার বাংলার জন্য লাগবে, বাংলার জন্য লাগবে, এই জিনিসটা মাস্ট মাস্ট মাস্ট, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য লাগবে, ঢাবি এ ইউনিট কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? সো ইংলিশের জন্য কোশ্চেন ব্যাংক এবং মেডিকেলের জন্য যে জিনিসটা পড়ছো সেটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, আর কিছু দরকার নাই। যদি কারো মেডিকেল স্ট্যান্ডার্ড বই না থাকে, যে না ভাইয়া আমি মেডিকেল স্ট্যান্ডার্ড সেভাবে কোনো বই থেকে প্র্যাকটিস করি নাই, তাহলে আমি কোথা থেকে প্র্যাকটিস করবো? বিগত বছরের জিকে ইংলিশ কোশ্চেন ব্যাংক বা হচ্ছে শুধু ইংলিশ কোশ্চেন ব্যাংক যেগুলো থাকে না, যেটা মধ্যে বিগত বছর মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ভার্সিটি সব আছে, এরকম একটা কোশ্চেন ব্যাংক তুমি কালেক্ট করে নিও। বিভিন্ন প্রকাশনীর এরকম কোশ্চেন ব্যাংক থাকে, একটু খুঁজে ঘেটে একটা প্রকাশনী কালেক্ট করলেই হবে। ওই কোশ্চেন ব্যাংক গুলো প্র্যাকটিস করে গেলে দেখবো তুমি স্ট্যান্ডার্ড কোশ্চেন পাচ্ছ ইনশাল্লাহ। ওকে, কারণ ওই যে বললাম সব ভার্সিটিতে এমসিকিউ এর টাইপটা সেম আসে, তো তুমি ওই কোশ্চেন ব্যাংক গেলে ওভারঅল তুমি সব ভার্সিটি কোশ্চেনের উপরে প্র্যাকটিস করতে পারতেছো, এই গেল একটা ব্যাপার। বাংলার ক্ষেত্রে আমি বললাম এই ঢাবি ইউনিট কোশ্চেন ব্যাংক লাগবে, ওখানে বাংলার জিনিসগুলো তুমি পাবা। সাথে আরেকটা জিনিস বাংলার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অভিযাত্রী নামের একটা বই লাগবে, ঠিক আছে? অভিযাত্রী নামের একটা বই আছে, এখানে হচ্ছে শর্টের মধ্যে তোমার যা যা দরকার, শর্টের মধ্যে অল্প টাইমের মধ্যে তোমার ঠিক যেটুকু যেটুকু পড়া দরকার সেইটুকু জিনিস এদিকে গুছায় দেওয়া আছে, ঠিক আছে? হয়তো ব্যাখ্যা একটু কম, যেগুলো ঠিক লাগবে ওগুলো ডিরেক্ট দেওয়া, একটু ব্যাখ্যার জন্য তোমার প্রবলেম হইতে পারে। সো ওই একটু জিনিস বাদে, ওই 2-1টা পয়েন্ট বাদে বাকি মোটামুটি অভিযাত্রী বইটা তোমার সবকিছু টপিকে তারা টাচ করছে, গুরুত্বপূর্ণ টপিক গুলো ফোকাস দিচ্ছে, সাথে তারা প্রিভিয়াস কোশ্চেনও বেশ কিছু ইনক্লুড করছে, ঠিক আছে? প্রিভিয়াস কোশ্চেনও বেশ কিছু ইনক্লুড করছে। এটা কিনলে আলাদাভাবে হচ্ছে বাংলার জন্য কোনো কোশ্চেন ব্যাংক কেনা লাগবে না, মোটামুটি এর মধ্যেই যা কোশ্চেন আছে গুছানো আছে, ইনশাল্লাহ এতেই কভার হয়ে যাবে তোমার, ঠিক আছে? সো এতেই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা ইংলিশ বাংলা কোনটার জন্য কি টপিক পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে সবই জানছি। লাস্ট আমাদের যে কোশ্চেন ভাইয়া, এত অল্প দিনে প্রিপারেশন কেমনে নিব? প্রিপারেশন মেথডটা কি হবে? প্রিপারেশন মেথডের জন্য তোমাকে নিজেকে দুইটা ফেজে ভাগ করতে হবে, একটা হচ্ছে ফেজ 1, একটা হচ্ছে ফেজ 2। আজকে যে আমি রেকর্ড করতেছি আজকে হচ্ছে তোমার 27শে জানুয়ারি। এই 27শে জানুয়ারি থেকে মোটামুটি তুমি 10 দিন টাইম দাও, এদিকে 4 দিন আর ওদিকে 6 দিন, মোটামুটি 6 জানুয়ারি পর্যন্ত, 6 জানুয়ারি বলে ধরুন, আবার মাস ভুল করা শুরু করছি, 6 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি পর্যন্ত তুমি টাইম নাও, 6 ফেব্রুয়ারি পর্যন্ত তুমি টাইম নাও। এই যে 27 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত টাইম নিলা, এই 10 ডেজে তোমাকে কিন্তু আমি টপিক 10টাও দাগায় দিন, তবু তুমি যদি রিটেন সহ হিসাব করো মোটামুটি 10টা টপিক হয়ে যায়। ডেইলি একটা টপিকে ফোকাস, একা একা টপিক গুলো শেষ করো, এবং যে টপিক গুলো শেষ করো তার বিগত বছর প্রশ্ন সমাধান করো। তুমি, আমি বলছি একা একা টপিক গুলো শেষ করতে। তুমি যে বলতেছো যে ভাইয়া একই দিনে কি একটা একটা করে, প্রতিদিন একটা একটা করে টপিক শেষ হবে, তুমি যদি ডেইলি 2 ঘন্টা করে বাংলা বা ইংলিশে পিছিয়ে টাইম দাও, একটা টপিক শেষ হয়ে যাবে। আর যদি ডেইলি 4 আওয়ার্স করে টাইম দাও, যদি ডেইলি 4 আওয়ার্স করে টাইম দাও, 4 আওয়ার পার ডে তুমি বাংলা বা ইংলিশে টেক্সটটা লিখছো সেটা পিছিয়ে টাইম দাও, তোমার এই জিনিস 5 দিন থেকে 6 দিন, 6 দিনের বেশি লাগবেই না, জিনিসই অল্প।
তুমি আর যদি সব পড়তে যাও, সব দেখতে যাও, সব জানতে যাও, পারবা না। তোমার সিলেক্টিভ প্রিপারেশন নিতে হবে, যা যা কোয়েশ্চেন আসে সেই টাইপের নিতে হবে। যেগুলো আমি স্টার্ট দিয়েছি ওগুলো একটু ভালো করে পড়বা, আর যেগুলো হচ্ছে আমি স্টার্ট দিইনি ওগুলো জাস্ট বেসিক যে টাইপের কোয়েশ্চেন নর্মালি আসে সেই টাইপের জেনে রাখলেই হবে। ওকে, সেই টাইপের জেনে রাখলেই হবে। এবং এটা তো গেল হচ্ছে তোমার এমসিকিউ এর ব্যাপার। সাথে লিখিতটা রোজ প্র্যাকটিস করবে। লিখিতটা হচ্ছে তুমি রোজ একটা করে লিখিত অংশ প্র্যাকটিস করবা। এটা হচ্ছে তোমার ইংলিশ হোক বাংলা হোক, রিটেন পার্টটা রোজ একটা করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? সেটা বিগত বছর হোক বা হচ্ছে তোমার কোনো গাইডের পিছিয়ে, কোশ্চেন ব্যাংকের পিছিয়ে, মডেল টেস্টের অংশ হোক, ওই জায়গাটা তোমার সলভ করাই লাগবে, ঠিক আছে? কারণ প্র্যাকটিস না করলে তুমি তোমার ভুল জানতে পারবে না। তো এখন রোজ প্র্যাকটিস করবা, বিগত বছর সমাধান করবা, পড়াশোনা শেষ করবা। এই পড়া শেষ করার সময় তোমার দুটো জিনিস তৈরি হবে। এক হচ্ছে তোমার কিছু গ্যাপ তুমি খুঁজে পাবা, সাথে হচ্ছে তোমার কিছু ভুল বা মিস্টেক্স তোমার সামনে উঠে আসবে, যে তোমার উইকনেস বা মিস্টেক তোমার কোথায় কোথায় হইতেছে। এই যে দুটো জিনিস উঠে আসছে না, এই দুটো জিনিস তুমি ফিক্স করবা ফেজ 2 তে। তোমার 7 ফেব্রুয়ারি থেকে, আবার জানুয়ারি লিখতে লিখলাম, 7 ফেব্রুয়ারি থেকে হচ্ছে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে 10 দিন, এদিকে 3 দিন, 7 দিন, মানে এদিকে আরো 1 উইক পাচ্ছ, ঠিক আছে? এদিকে তুমি আরো 1 উইক পাচ্ছ। এই 1 উইকে তুমি তোমার এই পড়ার টপিক গুলো রিভিশন দিবা, রেগুলার পড়ার পাশাপাশি সাথে বিগত বছরের ইউনিভার্সিটি কোশ্চেন গুলো সলভ করছো সেগুলো আবার পড়বা, আবার দেখে যাও, ঠিক আছে? আবার পরে আবার দেখে যাওয়ার মাধ্যমে তুমি দেখবা আবার কিছু কিছু জিনিস তোমার গ্যাপ বা মিস্টেক্স তৈরি হয়েছে, সেগুলোকে তুমি রিভাইজ করলে এবং তোমার আগে যে মিস্টেক্স গুলো আছে সেগুলোর উপর ফোকাস করলা, ঠিক আছে? এইভাবে হচ্ছে তুমি তোমার ভুলগুলাকে আরো বেশি যত্নের মাধ্যমে ঠিক করতে পারো, ঠিক আছে? তোমার ভুল হওয়ার সম্ভাবনা, যেটা পরীক্ষায় হওয়ার মতো ছিল সেই ভুলগুলো আগেই হয়ে যাবে, তুমি আগেই সতর্ক হয়ে যাবে, তোমার আস্তে আস্তে ভুলের সংখ্যাটা কমে আসবে। সাথে একটা যেটা করবা, রোজ 2টা করে ঢাবি স্ট্যান্ডার্ড এক্সাম দিবা। ঢাবি স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেন গুলো থাকে না, সেই কোয়েশ্চেনের উপর এক্সাম দিবা। এতে হবে কি, তোমার যে স্কিলটা দাঁড়াবে, যদি আল্লাহ না করো ঢাবিতে ডান বাম হয়ও, তোমার চাবি ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোমার জাহাঙ্গীরনগরে কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, আইকিউ, ঠিক আছে? এই 4টা থেকে কোশ্চেন আসে, এই 5টা থেকে। তো বাংলা, ইংলিশ, আইকিউ এখান থেকে 12 মার্ক, এখান থেকে 12 মার্ক। তুমি বাংলা ইংলিশ যেটাই পড়ো না কেন মোটামুটি তোমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। 12 মার্কের মধ্যে মোটামুটি 5 থেকে 6 মার্ক বা 6 থেকে 7 মার্ক মোটামুটি তোলাই যায়। একটু কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করলে এখান থেকে তুমি তুলতে পারবা, ঠিক আছে? বায়োলজি আর কেমিস্ট্রি তোমার যে বাকি, ওটুকু দেখা যাচ্ছে তোমার মেডিকেল প্রিপারেশন অলরেডি তোমার কমপ্লিমেন্ট করতেছে, সেদিকে তুমি একটা হিউজ বুস্ট পাইতেছো। সাথে এই যে ঢাবি স্ট্যান্ডার্ড যে এক্সাম গুলো দিতেছো না, এই ঢাবি স্ট্যান্ডার্ড এক্সাম গুলো কিন্তু তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি প্র্যাকটিস হইতেছে, ওইখান থেকে হচ্ছে তোমার এই জায়গাটাও একটা বুস্ট পাবে। ওকে, আর সাথে বাংলা ইংলিশ যেটা দেখো সেটা এখান থেকে কমপ্লিমেন্টেড হচ্ছে। ওকে, সো এটা জাবিকে কিভাবে কমপ্লিমেন্ট করে সেই জিনিসটা দেখাইলাম। এটা মানে খুব বেশি কমপ্লিমেন্ট যে করতেছে না এমনও না, আবার খুব যে একদম নগণ্য ব্যাপারটা এমনও না। ওকে, খুব মডারেট একটা ইফেক্ট ফেলতেছে। সো এই জন্য হচ্ছে ঢাবি স্ট্যান্ডার্ড এক্সাম এই পেজে দেওয়াটা আমি মনে করি জরুরি। তাহলে তোমার ভুলগুলো আস্তে আস্তে বের হওয়া, তোমার এক্সাম হলে যেসব মিস্টেক্স হতে পারে সেগুলো তোমার সামনে উঠে আসা সহজ হবে। এর আগে আমি জিনিসটা দেইনি কেন, এর আগে হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়ার টাইম, এটা তোমার প্রিপারেশন ফেজ। এই জায়গা হচ্ছে তোমার প্রিপারেশন, এই জায়গা হচ্ছে তোমার এই টপিক গুলোকে সিলেবাস শেষ করার ফেজ। আর এই জায়গাটা হচ্ছে তোমার নিজেকে আরো যাচাই করার, আরো বেশি বেটার করার, আরো বেশি ইমপ্রুভ করার ফেজ, ঠিক আছে? দুটো করে এক্সাম দিবা এবং এই যে এত কাজ করতে হবে, যা ভুল হইতেছে, যা মিস্টেক হইতেছে, এই সবগুলোর উপর কাজ করবা। এর জন্য রাতে 1 ঘন্টা রাখবা, ঠিক আছে? 1 আওয়ার এভরি নাইট রাখবা। তো প্রতি রাতে তুমি যদি 1 ঘন্টা, শুধু এই ভুল না, তোমার যে কোনো সাবজেক্টে যা ভুল হয়েছে, তুমি জাস্ট ভুলগুলো উল্টা উল্টা দেখা যাও না। তুমি মনে করো তোমার কাছে মনে হয় 1 ঘন্টায় কি হবে, তুমি যদি 2 সপ্তাহে এমন করো, 2 সপ্তাহে 14 ঘন্টা তোমার খালি ভুলের উপর যেতেছে, তুমি এমনটা কম মনে করো। ওই অ্যামাউন্টে দিয়েই দেখা যাবে তুমি মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো করে তোমার প্রিপারেশন গুছাই নিতে পারছো, অনেক ভালো করে প্রিপারেশন গুছাই নিতে পারছো। এখন তোমার যদি মনে হয় এত কিছুর পর, গাইডলাইন সব শোনার পর মনে হচ্ছে ভাই আমি একা পারবো কিনা, আমাকে দিয়ে একা আমি এত কিছু সামলাতে পারবো কিনা, আমার একটা ফ্লো দরকার, আমার একটা গাইডেন্স দরকার, সেক্ষেত্রে আমাদের ব্যাটলস অফ বায়োলজি থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে ডিউ ক্র্যাশ কোর্স, যেখানে হচ্ছে আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই ডিউ ক্র্যাশ কোর্স 4.0 তে আমরা তোমার প্রিপারেশনটা খুব অল্প সময়ের মধ্যে ঢাবি এক্সামের আগেই পুরোটা গুছিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের সাথে তোমার প্রেসার যাবে, কিন্তু তোমার গাইডলাইন, তোমার জরুরি যে জিনিস, রিসোর্স, কোনো কিছুরই অভাব হবে না ইনশাল্লাহ। এক্সামের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে তুমি নিজের একটা ফুল প্রিপারেশন নিতে পারবা। এবং এই কোর্সটা বাংলা ইংলিশের ক্লাস আমি নিচ্ছি ইনশাল্লাহ। যা যা লাগবে আমি তোমাকে ইংলিশের 4টা ক্লাস এবং বাংলা 4টা ক্লাসে পুরোটা দেখাই দিই। যা যা আমি দেখাবো, যা যা আমি করাবো, তার বাইরে ইনশাল্লাহ তোমার কিছু লাগবে না। সো কেউ যদি চাও এই কোর্সে এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর যদি কোর্সে যুক্ত নাও হও, কিভাবে কি পড়বা, কোত্থেকে পড়বা, কি কি মানে টপিক তুমি ফোকাস দিবা, সবকিছু তোমাকে আমি জানিয়ে দিয়েছি।
আশা করি ইনশাল্লাহ তোমরা এটা দেখে উপকৃত হবে এবং বাংলা বা ইংলিশে তোমাদের যে ভীতিটা, তোমাদের যে কনফিউশনটা, সেটা তোমাদের দূর হবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা, সবাই যেন এক্সামে ভালো করতে পারো সেই দোয়া রইলো। সেই দোয়া রেখে ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।